জিয়াউর রহমানকে হত্যার পর এই খুনি গত ৪৫ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন। কিভাবে আড়াল করতে পারলেন? কারণ জিয়াউর রহমানকে যারা খুন করিয়েছে বা জিয়াউর রহমান খুন হওয়ায় যাদের সবচেয়ে বেশি লাভ হয়েছে, সে রাষ্ট্রটি তাকে ব্যাকআপ দিয়েছে। এই জিয়াউর রহমানের খুনিরা ব্যাকআপ পেয়েছে এতদিন ভারতের কাছে, এবং আমরা দেখলাম যে একজন খুনিকে তারা এতদিন পর্যন্ত তাদের দেশে লুকিয়ে রেখেছে। এবং আমরা জানি যে হাদির খুনিকেও তারা তাদের দেশে লুকিয়ে রেখেছে। খুনিদের জন্য, বাংলাদেশের খুনিদের জন্য, বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য সবচেয়ে বড় নিরাপদ অভয়ারণ্য হচ্ছে ভারত। কোনো রকম সীমানা পার হতে পারে, এটা অপরাধীরাও জানে। বাংলাদেশে এখনো পর্যন্ত যত বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের সেকেন্ড হোম ভারত। তারা এইখানে অপরাধ ঘটায় সীমানা পার হয়ে ওই পারে চলে যায়, তারপর তারা নিরাপদ। আমরা দেখেছি শিলংয়ে সালাউদ্দিন আহমেদকে বহুদিন তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং রাজকীয় হালে রেখেছে। এই রহস্যটা যদি আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি, তাহলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে। নাম্বার ওয়ান, এতদিন পরে কেন খুনি ধরা পড়ল? এর আগেও তো বিএনপি ক্ষমতায় ছিল, তখন কেন খুনি ধরা পড়ে নাই? এইটার প্রধান কারণ আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের অ্যানালিসিসে, সেটা হচ্ছে এই খুনিকে ভারত এবার তারেক রহমানের জন্য, বিএনপির জন্য টোপ হিসেবে উপহার দিয়েছে। বিশেষ করে আমরা কিছুদিন যাবৎ ভারতের চ্যানেলে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরকার অনেক গোপন খবর ভারতের পত্রিকাগুলো থেকে আমরা জানতে পারছি। কিন্তু এই ব্যাপারটা যেহেতু এখনই এত শক্তভাবে, পোক্তভাবে প্রমাণ করার মতো নয়, তাই সরকার হয়তো সেই দিকে না গিয়ে আগের যে বিচারের রায় তার আছে, জিয়াউর রহমানের খুনির রায়, সে খুনের রায় দিয়ে হয়তো বা তাকে এক্সিকিউশন করতে চায়। এটা সরকারের অবশ্যই ভালো দিক, কারণ জিয়াউর রহমানের খুনি সেটা আমরা একটা পর্যায়ে এত বছরে ভুলে গেছি। কিন্তু এখনো যেই লোক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং ভারতের হয়ে কাজ করছে, তাকে যেন কোনোভাবেই টলারেট করা না হয়। এবং আমরা দেখলাম জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না, এই কথাটা বলেছেন। এটা বিচারের জন্য এই ধরনের কথা বলতে হয়, যে ন্যায় বিচারের পরিপন্থী কিছু হবে না বা কারোর প্রতি জুলুম হবে না, ক্ষমতার অপব্যবহার হবে না। বাট এই মোজাফফর আহমদ জিয়াউর রহমানের খুনির ধরা পড়ার মধ্য দিয়ে আমরা একটা জিনিস প্রমাণ পেলাম, সেটি হচ্ছে যে আসলে প্রতিশোধ নেবেন না এই কথা বললেও পিতৃহত্যার প্রতিশোধ তিনি ভুলে যাননি। ৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনি ধরা পড়েছে, এরকম একটা সংবাদ দেখে আমরা অন্তত আইনের শাসন, সুশাসন কিংবা অপরাধ করলে যে অপরাধী কখনো না কখনো সে যে ধরা পড়বেই, এইরকম একটি শিক্ষা পেতে পারি। জিয়াউর রহমানকে হত্যার পর এই খুনি গত ৪৫ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন। কিভাবে আড়াল করতে পারলেন? কারণ জিয়াউর রহমানকে যারা খুন করিয়েছে বা জিয়াউর রহমান খুন হওয়ায় যাদের সবচেয়ে বেশি লাভ হয়েছে, সে রাষ্ট্রটি তাকে ব্যাকআপ দিয়েছে। সবাই মোটামুটি অপরাধপ্রবণ থাকে, অপরাধ প্রবণতা বা প্রতিশোধ স্পৃহা এগুলো মানুষের মাঝে থাকেই। কিন্তু মানুষ এগুলো থেকে নিজেকে তখনই দমন করে রাখে যখন সে দেখে যে তার কোনো ব্যাকআপ নেই। আর যখন তার কোনো ব্যাকআপ চলে আসে, তখন সেই অপরাধগুলো করার ব্যাপারে সে ড্যাম কেয়ার হয়ে যায়। আর সেই ব্যাকআপ এই জিয়াউর রহমানের খুনিরা ব্যাকআপ পেয়েছে এতদিন ভারতের কাছে। সে তার নাম, হিন্দু নাম পরিবর্তন করে ব্যানার্জি রেখে এতটা বছর ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতের নাগরিক সেজে ঠিকই নিজেকে আড়াল করার সুযোগ পেয়েছেন। আমরা দেখলাম যে এর আগে এক বক্তব্যে ভারতের এমএলএ হলো বা মুখ্যমন্ত্রী হলো, সে শুভেন্দু অধিকারী, সে একেবারে ড্যাম কেয়ার ভাবে বলছে যে আমরা অমুককে আশ্রয় দিয়েছি, তমুককে আশ্রয় দিয়েছি। বাংলাদেশে অনেক বড় সন্ত্রাসীদের নাম বলেছে, দালাই লামার কথা বলেছে, তারেক রহমানের কথাও বলেছে যে তাকেও আমরা সাপোর্ট দিয়েছি, সমর্থন দিয়েছি, শেখ হাসিনাকে দিয়েছি। এটা আমরা করি এবং করে থাকি। তো এই যে তারা যে আশ্রয় দিয়ে থাকে, এটা তারা স্বীকারও করে নিয়েছে দম্ভ ভরে। এবং আমরা দেখলাম যে একজন খুনিকে তারা এতদিন পর্যন্ত তাদের দেশে লুকিয়ে রেখেছে। এবং আমরা জানি যে হাদির খুনিকেও তারা তাদের দেশে লুকিয়ে রেখেছে। তারা এখনো বাংলাদেশে হস্তান্তর করেনি। বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকেও তারা আশ্রয় দিয়ে রেখেছে। এটা তারা করে থাকে, বাংলাদেশকে
হাতের মুঠোয় রাখার জন্য, বাংলাদেশকে তাদের আধিপত্যের অধীনে রাখার জন্য তারা এটা করে থাকে। কি আমাদের ভাগ্য, এমন এক প্রতিবেশী পেয়েছি যে প্রতিবেশী সবসময় উন্মুখ হয়ে থাকে যে বাংলাদেশের মানুষকে হত্যা করে, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে যখনই যে ওই দেশে চলে যেতে পারবে বা যাওয়ার রাস্তাও তারা করে দেয়, ব্যাস সেখানে তারা নিরাপদ আশ্রয় পায়। খুনিদের জন্য, বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য সবচেয়ে বড় নিরাপদ অভয়ারণ্য হচ্ছে ভারত। কোনো রকম সীমানা পার হতে পারে, এটা অপরাধীরাও জানে। বাংলাদেশে এখনো পর্যন্ত যত বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের সেকেন্ড হোম ভারত। তারা এইখানে অপরাধ ঘটায় সীমানা পার হয়ে ওই পারে চলে যায়, তারপর তারা নিরাপদ। এবং জেনে শুনে ভারত এদেরকে আশ্রয় দেয়। আমরা দেখেছি শিলংয়ে সালাউদ্দিন আহমেদকে বহুদিন তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং রাজকীয় হালে রেখেছে, কিন্তু তিনি ছিলেন বিরোধী দলের নেতা এবং শেখ হাসিনা চেয়েছেন, তাই তিনি এটা করেছেন। এই যে ভারত প্রতিবেশী হয়েও প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে সবসময় শত্রুর মতো করে আচরণ করছে, এরপরও ভারতের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে হয়। ভারতকে আমাদের স্বামী স্ত্রী বলতে হয়, ভারতের জন্য আমাদের এটা দিতে হয়, ওটা দিতে হয়, ভারতকে তার রেমিটেন্সের দ্বিতীয় দেশ হতে হয় বাংলাদেশকে। এর খুব লজ্জার বিষয়। আবার সেই ভারতীয় দালালরা কথায় কথায় পাকিস্তানের বিষোদ্গার করে। আজ পর্যন্ত এমন একটা ঘটনা কেউ দেখাতে পারেনি যে পাকিস্তান বাংলাদেশের সাথে স্বাধীনতা যুদ্ধের পর বা 1971-এর পর কোনো ধরনের শত্রুতার মনোভাব দেখিয়েছে। এই যে মুজাফফর আহমেদ যে খুনি, তাকে ধরপাকড় করাটা হঠাৎ করে যে 45 বছর পর যে সে ধরা পড়লো, এতদিন কেন ধরা পড়ে নাই, এটা একটা বড় ধরনের রহস্য। এই রহস্যটা যদি আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি, তাহলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে। নাম্বার 1, এতদিন পরে কেন খুনি ধরা পড়লো? এর আগেও তো বিএনপি ক্ষমতায় ছিল, তখন কেন খুনি ধরা পড়ে নাই? এইটার প্রধান কারণ আমাদের কাছে যেটা মনে হয় আমাদের অ্যানালিসিসে, সেটা হচ্ছে এই খুনিকে ভারত এবার তারেক রহমানের জন্য, বিএনপির জন্য টোপ হিসেবে উপহার দিয়েছে। হতে পারে ভারতের সঙ্গে বিএনপি সরকারের কোনো নেগোসিয়েশন হয়েছে যে আমার পিতার খুনিকে আপনি ফেরত দেন, আপনি যেটা চান আমি সেটা দিব, বা আপনার এইটা আমি দিব, বা আপনার এই কথাটা আমি রাখব। অথবা ওই যে আমরা শুনতে পাই মুসলেকা টুসলেকা যা কিছু শুনতে পাই, সেই মুস্তেকারই কোনো একটা বিনিময়ের মাধ্যম হয়েছে এই মুজাফফর আহমদ। এই মুজাফফর আহমেদের নামও আমরা এতদিন শুনি নাই। সে যে জিয়াউর রহমানের খুনি, সেটাও আমরা এত ভালোভাবে জানি না। যদিও ব্যাপারটা মানে আজকেই যে সে খুনি হয়েছে তা নয়, যখন জিয়াউর রহমানকে খুন করা হয়েছে তখন সে পলাতক হয়েছে এবং তার বিচার হয়ে গেছে, বিচারের রায় হয়ে গেছে মার্শাল ল অনুযায়ী, এবং তাকে এখন মার্শাল ল অনুযায়ী বিচারের কার্যকরের জন্য সেনাবাহিনীর হাতেও দেওয়া হয়েছে। বাংলাদেশে আর কোনো বিচার হোক বা না হোক, এই বিচারটা হওয়া কোনোভাবেই অসম্ভব নয়, কারণ মার্শাল লতে বিচার খুব রাতারাতি হয়ে যায়, এখানে কাউকে কৈফিয়ত দিতে হয় না। হতে পারে যে তার যে মৃত্যুদণ্ডের রায় 1981 সালে দেওয়া ছিল, সে রায় অনুযায়ী তার মৃত্যুদণ্ড হয়েও যেতে পারে, কার্যকর হয়ে যেতে পারে। অন্য কোনো মৃত্যুদণ্ড যুগ যুগ ধরে রয়ে গেছে, কার্যকর হয় নাই, কিন্তু তাই বলে মার্শাল লয়ের মৃত্যুদণ্ড কিন্তু এরকম যুগ যুগ বসে থাকার সুযোগ নেই। তো আমাদের ধারণা বা আমাদের অ্যানালিসিস বলছে যে এই যে এটি করা হয়েছে, এটির সঙ্গে ভারতের বাংলাদেশের কোনো এক ধরনের নেগোসিয়েশন হয়ে থাকতে পারে, যার বিনিময়ে তারা জিয়াউর রহমানের খুনিকে ফেরত দিল। তো সেই বিনিময়টা কি হতে পারে সেটা ভেবে আমরা কিছুটা আশঙ্কা করি। এছাড়া আমরা আবার অন্যভাবে ওটাকে বিশ্লেষণ করতে পারি, সেটি হচ্ছে যে এই খুনি আসলে শুধু জিয়াউর রহমানের খুনি নয়, এতদিন যাবৎ বাংলাদেশে আরো যে সমস্ত অঘটনগুলো ঘটেছে বা বাংলাদেশের রয়ের যে তৎপরতা ছিল, বিশেষ করে আমরা কিছুদিন যাবৎ ভারতের চ্যানেলে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরকার অনেক গোপন খবর ভারতের পত্রিকাগুলো থেকে আমরা জানতে পারছি। বিশেষ করে এই সেনাপ্রধান ক্ষমতায় আসার পর, এই সেনাপ্রধান দায়িত্ব বুঝে নেওয়ার পর, সেনাপ্রধানের বিভিন্ন তথ্য, তাকে নিয়ে ক্রিটিসাইজ, বাংলাদেশের সামরিক অস্ত্র কেনা বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশে পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিদের সফর, নৌবাহিনীর প্রধানের সফর, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হওয়া বা চুক্তি হওয়ার সম্ভাবনা, চীনের সঙ্গে
এই যে বিভিন্ন খবর, এই খবরগুলো কিন্তু আমরা বাংলাদেশের মিডিয়াতে নয়, ভারতের মিডিয়াতে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে পাচ্ছি। এই খবরগুলো অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর হাড়ির খবরগুলো এতদিন যিনি পাচার করতেন, ভারতকে শেয়ার করতেন জনাব মুজাফফর আহমদ খান। কিন্তু এই ব্যাপারটা যেহেতু এখনই এত শক্তভাবে পোক্তভাবে প্রমাণ করার মতো নয়, তাই সরকার হয়তো সেই দিকে না গিয়ে আগের যে বিচারের রায় তার আছে, জিয়াউর রহমানের খুনির রায়, সে খুনের রায় দিয়ে হয়তো বা তাকে এক্সিকিউশন করতে চায়। এটা সরকারের অবশ্যই ভালো দিক, কারণ জিয়াউর রহমানের খুনি সেটা আমরা একটা পর্যায়ে এত বছরে ভুলে গেছি, কিন্তু এখনো যেই লোক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং ভারতের হয়ে কাজ করছে তাকে যেন কোনোভাবেই টলারেট করা না হয়। এবং আমরা দেখলাম জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না, এই কথাটা বলেছেন। এটা বিচারের জন্য এই ধরনের কথা বলতে হয়, যে ন্যায় বিচারের পরিপন্থী কিছু হবে না বা কারোর প্রতি জুলুম হবে না, ক্ষমতার অপব্যবহার হবে না। বাট এই মুজাফফর আহমদ জিয়াউর রহমানের খুনির ধরা পড়ার মধ্য দিয়ে আমরা একটা জিনিস প্রমাণ পেলাম, সেটি হচ্ছে যে আসলে প্রতিশোধ নেবেন না এই কথা বললেও পিতৃহত্যার প্রতিশোধ তিনি ভুলে যাননি। পিতৃহত্যার প্রতিশোধ তিনি ভুলে যাননি। তার বাবাকে যারা খুন করেছে তাকে তিনি ক্ষমা করতে রাজি নন, ক্ষমা করা উচিত নয়। এত বড় খুনিকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আসলে সেই সন্তানের আর সন্তান দাবি করার, উত্তরাধিকার হওয়ার আসলে সুযোগ থাকে না। আমরা তারেক রহমানকে অবশ্যই এই কারণে ধন্যবাদ জানাবো যে অবশেষে তিনি মানে খুব বাগাড়ম্বর না করলেও শেখ হাসিনার মতো বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুব সারাক্ষণ কান্নাকাটি এইটা সেটা না করেও তিনি ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যেই সেই মুজাফফর আহমদকে খুঁজে বের করার একটা ব্যবস্থা করেছেন। খুঁজে যে বের করা হয়েছে সেটার খবরটাও বেশ রোমাঞ্চকর। বের করেছে সামরিক গোয়েন্দা নয়, বাংলাদেশের পুলিশ বিভাগের যে গোয়েন্দা বিভাগ রয়েছে সেই গোয়েন্দা বিভাগ। এটা আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে, কারণ এত বড় মাপের একজন খুনিকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কিভাবে খুঁজে বের করলো। যদিও তারা একটা ঘটনা বলেছে যে সে এখানে ডিএসএইচ এ থাকতো তার শ্বশুরের বাসায়, তারপরে নাম পরিবর্তন করেছে, তো তার একজন মেয়ে থাকতো, মেয়ে আছে যে মেডিকেলে পড়ে বা মেডিকেলের ডাক্তার, তো তার বাসায় তার যাতায়াত আছে। এইভাবে নানান ধরনের সোর্স তারা তৈরি করে একেবারে সরাসরি একদিন সেই মেডিকেলে নয়, টেলিকমিউনিকেশনে কাজ করে, চাকরি করে। তো সেই টেলিকমিউনিকেশনের কর্মকর্তা সে যে একদিন রাতে গিয়ে তার বাসায় হাজির হয়, মেয়েটার বাসায় গিয়ে হাজির হয়। হাজির হলে পরিচয় দেয় যে আমরা তার অফিস থেকে এসেছি। তখন দরজা খুলে তার বাবা, এত রাতে যেহেতু অফিসের লোক আসছে, তার বাবারই একটু সন্দেহ হয় যে মেয়ের কোনো শত্রু কিনা, নিজের শত্রু হতে পারে। তখন তিনি এটা চিন্তা করেননি, কারণ তিনি অলরেডি ৪৫ বছর বিভিন্ন ব্যাকআপে থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাসপোর্ট চেঞ্জ করে, ন্যাশনাল আইডি চেঞ্জ করে, তারপর নাম চেঞ্জ করে, ভোকাল মানে তার চেহারার অবয়ব চেঞ্জ করে, তার হাঁটার স্টাইল চেঞ্জ করেছেন। অর্থাৎ মোটামুটি নিজেকে ক্যামোফ্লাজ করতে, আড়াল করতে যা যা করা লাগে তিনি সবই করেছেন। অতএব তার ব্যাপারে সে কনফিডেন্স ছিলেন। ৪৫ বছর মানে লুকিয়ে থাকার পর তার আর মানে ভয় থাকার কথা নয়। তিনি ভয় পেয়েছেন যে তার মেয়ের কোনো শত্রু কিনা, এত রাতে অফিস থেকে কেন লোক আসবে। তো তিনি দরজা খুললেন। দরজা খোলার পর কথা প্রসঙ্গে তখন ওই যে ডিবি কর্মকর্তা, ডিবি পুলিশের ডিবির সেই নেতৃবৃন্দ বললেন যে আসলে ডিবি সোর্সগুলো বললো যে আপনি কে, আসলে আপনাকে তো এতদিন দেখিনি, আমরা তো এই বাসায় বহু আসা যাওয়া করেছি। তখন সে বললে আমি তার বাবা মুজাফফর আহমদ। বলা মাত্রই তার সঙ্গে তার যে জন্মদাগ ছিল, এটা ডিবি পুলিশের ভাষ্য, গোয়েন্দা বিভাগের ভাষ্য, যে তার নিচে যে জন্মদাগ ছিল সেই দাগ দেখে তারা নিশ্চিত হয়েছে যে এই খুনি আসলে সেই লোক। যদি এটা হয়ে থাকে যে এই খুনি এতদিন এই ডিএইচএস এর বাসায় থেকে, যেহেতু ডিএইচএস একটা সংরক্ষিত বা সেনা অফিসার, সাবেক সেনা অফিসারদের একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে বসে সে সেনা দপ্তরের বা সেনা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ভারতে, এবং বাংলাদেশে বিভিন্ন মানে ষড়যন্ত্রগুলো তিনি হ্যান্ডেল করতেন, পরিচালনা করতেন।
তো সেক্ষেত্রে তাকে ধরপাকড়ের পর এটা বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবর। কিন্তু যদি ভারত তাকে ধরিয়ে দিয়ে থাকে এবং তার বিনিময়ে যদি ভারত এখান থেকে কিছু নিয়ে থাকে, হতে পারে তাদেরও কোনো বন্দি বিনিময় হতে পারে, বাট এর চেয়ে বেশি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটি আশঙ্কার খবর। আমরা আগামী কয়েকদিন একটু খবর রাখবো যে মুজাফফর আহমদের পরিস্থিতি আসলে কোন দিকে যায়, তাকে সরকার কোন কাজে ব্যবহার করে এবং তার এক্সিকিউশন দেওয়ার আগে তার থেকে আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য বের হয়। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।